ডিজিএফআই, এনএসআই সহ দেশের সব নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে গুম সংক্রান্ত মামলা দায়ের করা যাবে। বৃহস্পতিবার গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি এই সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে। গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির এই গণবিজ্ঞপ্তিতে অতিরিক্ত জেলা জজ ও সংযুক্ত কর্মকর্তা মোহাম্মদ বুলবুল হোসেন স্বাক্ষর করে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ, র্যাব, বিজিবি, সিআইডি, বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা বাহিনী, ডিজিএফআই ও কোস্টগার্ড সহ দেশের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের উদ্ধার করার উদ্দেশ্যে মামলা দায়ের করা যাবে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুমের ঘটনায় ভুক্তভোগী অথবা তার পরিবার এই উদ্দেশ্যে গঠিত কমিশনে এসে অভিযোগ করতে পারবেন। এছাড়া কমিশনের ঠিকানায় ডাকযোগে কিংবা ইমেইলের মাধ্যমেও অভিযোগ পাঠানো যাবে। নাশকতা ২ মামলায় ঝিনাইদহ ১ আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ারদারকে ৪ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। সকালে এই আদেশ দেয় ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে গতরাতে আরাবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। তারা জানায়, ৪ আগস্ট ঝিনাইদহ সদর উপজেলায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের আলাদা ২টি মামলায় সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে আদালতে তোলার পর পুলিশের আবেদনে তাকে ৪ দিনের রিমান্ড দেয়া হয়। নায়েব আলী জোয়ারদার ঝিনাইদহ ১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ৫ আগস্ট হত্যার পর আশুলিয়া থানার সামনে ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে। গতরাতে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। ছাত্র জনতার আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ৫ই আগস্ট গুলি চালায় পুলিশ। এতে নিহতদের মরদেহ রাখা হয় একটি রিকশা ভ্যানে। পরে এর ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ ওঠে, সেই মরদেহগুলো পুড়িয়ে দেয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার এই ঘটনায় অভিযুক্ত বরখাস্ত অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে ইয়ামিন হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড দেয় আদালত। ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলায় প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না পেলে নাম প্রত্যাহার করা হবে। তথ্য প্রমাণ ছাড়া গ্রেপ্তার করা যাবে না সরকারি কর্মকর্তা কর্মচারীকে। এসব মামলায় গণহারে আসামি করার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর। ১০ই সেপ্টেম্বর ইস্যু করা চিঠিতে এই নির্দেশনা দিয়েছে তারা। ডিআইজি কামরুল আহসানের সই করা চিঠিটি ফ্যাক্সে পাঠানো হয়েছে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের এমপি, মন্ত্রী, পুলিশ সহ সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাকর্মীর নামে একের পর এক মামলা হচ্ছে। ৩ শতাধিক মামলার বেশিরভাগই হত্যা মামলা ও হত্যা চেষ্টার মামলা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়েছে কক্সবাজার শহর। ৬০% এলাকা ডুবেছে পানিতে। বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৫০১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে সর্বোচ্চ। কেবল পৌর শহর নয়, জেলার অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। টানা বৃষ্টিতে অন্তত ১০০ গ্রাম তলিয়ে গেছে। পানিবন্দী অন্তত ১ লাখ মানুষ। তাদের নিরাপদে সরিয়ে নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। এদিকে ভ্রমণে আসা পর্যটকরা পড়েছেন বিপাকে। অধিকাংশ পর্যটক অবস্থান করছেন হোটেল কক্ষে। আবহাওয়া অফিস বলছে, আরও কয়েকদিন এই পরিস্থিতি থাকতে পারে। এ নিয়ে আরও জানাতে এবার কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, এই মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। ডুবে গেছে সড়ক, দোকানপাট। জনভোগান্তি কেমন? হ্যাঁ, ভোগান্তির কথা আপনি যদি বলতে হয় তাহলে অনেকটা খুব কঠিন ভাবে অবস্থা রয়েছে কক্সবাজারে। কক্সবাজার পৌরসভার অন্ততপক্ষে ৬০% স্থান এখানে পানিবন্দী অবস্থায় রয়েছে মানুষ। আমি এখন যে জায়গায় আছি সেটি হচ্ছে পাহাড়তলী এলাকা। এই পাহাড়তলী এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এখানকার একটি কালভার্ট, ছোট কালভার্ট। এই কালভার্টটি ভেঙে গেছে। এখানে ঘণ্টাখানেক আগে খুব কোমর পরিমাণ পানি ছিল, এখানে হাঁটু থেকে কোমর পরিমাণ পানি ছিল, এখন কিছুটা পানি নেমে যাচ্ছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এখানকার দেখতে পাচ্ছি ওসমান সরোয়ার আলম টিপু, তিনিও এখানে এটি মূলত মেরামতের কাজ করছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি।
তো সবকিছু মিলিয়ে শুধুমাত্র এই এলাকায় নয়, বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি এই যে কালভার্ট ভেঙে যাচ্ছে বা বিভিন্ন জনদুর্ভোগ আমরা লক্ষ্য করছি। পাশাপাশি হোটেল মোটেল জোন এলাকায় সেখানে আমরা দেখতে পাচ্ছি পানীয় বন্দি অবস্থা রয়েছে। বিভিন্ন দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান সেখানে পানিতে ডুবে গেছে, সেরকমই আমরা দেখেছি। এই কয়েকদিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আসলে আমরা কথা বলেছি, এখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন এই যে এখন পর্যন্ত কক্সবাজারের প্রায় 100টি গ্রাম প্লাবিত হয়েছে। কক্সবাজারের উখিয়া টেকনাফ থেকে শুরু করে চকুরিয়ার মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এবং সেই সাথে বাকখালী নদীর পানি বিপদসীমার অতিরিক্ত পানি প্রবাহিত হওয়ার কারণে এখানকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আর ধসের আশঙ্কায় তো অনেকে রয়েছেন। 1 লক্ষ মানুষকে নিরাপদে সরে যেতে যাওয়ার কথা বলা হয়েছে, সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি? পাহাড় ধসের আশঙ্কা এটা আগে থেকে আছে। প্রতি বছর বৃষ্টিপাত হলেই আমরা দেখতে পাই পাহাড় ধসের একটা আশঙ্কা থাকে এবং আজকে গতকাল রাতেও আমরা দেখেছি এখানে পাহাড় ধসে 3 জন মারা গেছে, মা এবং 2 কন্যা। পাশাপাশি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সেখানে পাহাড় ধসের একই পরিবারে 3 জন মারা গেছে, সেরকমই আমরা দেখেছি। তবে এখনো পর্যন্ত উপজেলা প্রশাসন, বিভিন্ন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন বা পাহাড়ের নিচে যারা বসবাস করছেন তাদেরকে অন্যত্র সরিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং এখানকার বিভিন্ন জায়গায় স্কুল কলেজ যেগুলো আছে সেগুলোকে আপাতত আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করে সেখানে যাতে যে বন্যা দুর্গত এলাকা বা পানিবন্দী এলাকার মানুষরা যাতে আশ্রয় নিতে পারে সেরকমই বলা হচ্ছে। এবং পাশাপাশি এই অর্থাৎ পুরো কক্সবাজার জেলায় প্রায় 1 লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে, তাদেরকেও পানিবন্দী এলাকার মানুষদেরকে আপাতত কিভাবে খাবার পৌঁছানো যাবে, শুক্ত খাবার সেরকম প্রস্তুত রাখা হয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, নিশ্চয়ই প্রশাসন এই বিষয়ে পর্যাপ্ত পদক্ষেপ নেক, এটাই প্রত্যাশা। কক্সবাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। এদিকে কক্সবাজারে পাহাড় ধসে 1 রাতে প্রাণ গেল 6 জনের। এর মধ্যে সদর উপজেলার ঝিলংজায় মৃত্যু হয়েছে মা ও 2 কন্যা শিশুর। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মারা গেছেন 3 ভাই। এদিকে টানা বৃষ্টিতে আবারও ধসের শঙ্কায় ঝুঁকিতে থাকা বাসিন্দাদের সরে যেতে বলেছে প্রশাসন। কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টি। বুধবার থেকে টানা বর্ষণে পাহাড় ধসের কবলে কক্সবাজার। এতে বৃহস্পতিবার গভীর রাতে দুমড়ে মুচড়ে যায় মিজানুর রহমানের বাড়ি। মাটি চাপা পড়েন পরিবারের 4 জনই। মিজানুরকে জীবিত উদ্ধার করা গেলেও শেষ রক্ষা হয়নি অন্যদের। মা আখিমনির সঙ্গে মৃত্যু হয় 2 কন্যা শিশু মেহা জান্নাত নাইমা ও লতিফা ইসলাম। পাহাড় ধসে পড়ে আমরা একটা আওয়াজ শুনতে পাই, তখন আমরা ঘুমন্ত ছিলাম। এলাকার মানুষ যখন চেঁচামেচি করে তখন আমরা ছুটে আসি। এই পাহাড়ের একদম ওই পাশে যে 3 জন ছিল, মিজান ভাইয়ের একদম স্ত্রী এবং 2টা কন্যা সন্তান, ওরা 2 জন একদম স্পট ডেড হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বজনদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অধিক সচেতনতার জন্য ওনারা যেন খুব দ্রুত নিরাপদ স্থানে চলে যায়, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা ঝুঁকিপূর্ণ আর কি। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক আরও যা যা সহায়তা লাগে সবকিছুই দিব। এদিকে টানা বৃষ্টিতে আবারও ধসের সংখ্যায় ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলছে প্রশাসন। এলাকাবাসীর কাছে অনুরোধ, অতি বৃষ্টির ফলে আমরা যাতে এই অনাকাঙ্ক্ষিত দুঃখটা আমাদের পরিবারে না আসে সেজন্য অতি বৃষ্টি হলে নিকটতম আশ্রয়স্থলে চলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। অন্যদিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মৃত্যু হয়েছে 3 ভাই আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াহেদের। তারা হাকিমপাড়ার কবির আহমেদের ছেলে। কক্সবাজারে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বাস করছে অন্তত 1 লাখ মানুষ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হওয়ার শঙ্কা রয়েছে। লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্রবন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। এদিকে ঢাকা, রাজশাহী সহ 10টি জেলা এবং ময়মনসিংহ, সিলেট বিভাগে বইছে মৃদু তাপপ্রবাহ। এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
সুস্পষ্ট লঘুচাপে রয়েছে, সেটি আমি আগেই বলেছি যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাবে বৃষ্টিপাত আগামীকালকেও থাকবে। ডিপ কনভেক্টিভ যে ক্লাউড এসেছিল তার জন্য আমরা সাগরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। দেখছেন সমগ্র বাংলাদেশ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শেড, ব্যবসা এবার হবেই হিট। নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী 14.5 লাখ মানুষ। এর মধ্যে নোয়াখালীতেই পানিবন্দী 11.5 লাখ আর লক্ষ্মীপুরে পানিবন্দী আরও 3 লাখ মানুষ। লক্ষ্মীপুরের কোথাও রাস্তাঘাট, বসত বাড়িতে হাঁটু পরিমাণ পানি রয়েছে। জলাবদ্ধতায় প্রায় 15,000 পরিবার ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। এদিকে সাম্প্রতিক বন্যার পর 35,000 পরিবার আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরলেও তাদের দুর্ভোগের যেন শেষ নেই। ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন বানভাসী বাসিন্দারা। আবার নোয়াখালীতে বেশিরভাগ এলাকায় এখনও হাঁটু পরিমাণ পানি থাকায় আশ্রয়কেন্দ্র থেকে অনেকে বাড়িঘরে ফিরতে পারছেন না। এদিকে 3 সপ্তাহের বেশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া ও চর্মরোগ সহ পানিবাহিত বিভিন্ন রোগ। আশ্রয়কেন্দ্রগুলোতে সরকারি বেসরকারিভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে রোগীদেরকে দেয়া হচ্ছে চিকিৎসা। ঘরের ভিতরেও পানি আছে, তো এগুলো তো বাচ্চারা যাইলে পানিগুলো ধরবে, এমনি বাচ্চার পা বেশি টিসি উড়ি মানে পুড়িয়ে গেছে। নানান রকমের রোগ ব্যায়াম দেখা দিতেছে, তো এখানে ডাক্তাররা এসেছে, বিনামূল্যে চিকিৎসা করতেছে, ওষুধও দিতেছে। নোয়াখালীর পরিস্থিতি নিয়ে জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। নাসের, বন্যার পানি ঠিক কতদিনে নামতে পারে এ বিষয়ে কোনো ধরনের তথ্য দেয়া হয়েছে কি? আর এই বন্যায় সৃষ্ট যে পানিবাহিত রোগ, সেখানে আক্রান্ত মানুষদের সেবায় কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি? এ বিষয়ে নিশ্চিত তথ্য এখনো কেউই দিতে পারেননি। তবে এলাকার বাস্তবতা হচ্ছে, বিভিন্ন এলাকা ঘুরে আমরা যা দেখেছি, নোয়াখালীতে মূলত শুরুর দিকে 21 তারিখের আগ থেকে বেশ কয়েকদিন জলাবদ্ধতা সমস্যা ছিল, মাঝে এটি বন্যা পরিস্থিতিতে রূপ নেয়, এখন আবার জলাবদ্ধতা সংকটে দেখা দিয়েছে। মূলত বন্যায় যেসব এলাকাতে পানি প্রবেশ করেছে সেই পানি এখন আর নামতে পারছে না, জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। ফলে এই পানি মূলত শুকাতে হচ্ছে, শুকিয়ে গেলে তার এছাড়া আর কোনো মানে, অর্থাৎ রোদে শুকাচ্ছে, এছাড়া আসলে এই পানি নামার কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ নদী বা খাল দিয়ে বা ড্রেন দিয়ে নেমে যাবে এমন কোনো লক্ষণই নেই এখানে, কারণ খাল বলি আর ড্রেন বলি সব কিছু এখন একাকার হয়ে আছে এবং অনেক জায়গাতেই প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। ইতোমধ্যে গত 1 সপ্তাহ ধরে সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন খাল এবং ড্রেন নর্দমা পরিষ্কারের উদ্যোগ নিলেও তাতেও খুব বেশি যে সুফল পাওয়া গেছে এমনটা না। অর্থাৎ মূলত এখানে জলাবদ্ধতা সংকটে এখন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বেগমগঞ্জ, চাটখিল, সোনাইমুড়ি, সেনবাগ সহ বিভিন্ন এলাকাতে এখনও 11 লক্ষের উপরে, অর্থাৎ 11.5 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে বলে সরকারি হিসেবে দেখানো হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের আজকের তথ্যে এটি বলা হয়েছে। অন্যদিকে এখনও 5 শতাধিক আশ্রয়কেন্দ্রে প্রায় 50,000-এর উপরে মানুষ আশ্রয় নিয়েছেন এবং আশ্রয়কেন্দ্রে যারা রয়েছেন তাদেরকে বারবারই তাগিদ দেওয়া হচ্ছে তাদের বাড়িঘরে ফিরে যাওয়ার জন্য, কিন্তু আশ্রিত মানুষজন বলছে বাড়িঘরে থাকার মতো অবস্থা তাদের নেই। ঘর বাড়িতে এখনও পানি, রাস্তাঘাটেও পানি, বিশেষ করে যে রান্নাঘর সেখানে চুলা জ্বালানোর কোনো ব্যবস্থা নেই, শৌচাগারের অবস্থা খুবই নাজুক, পয় নিষ্কাশন ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে নিরুপায় হয়ে বারবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তাদেরকে তাড়া দেওয়া হলো, তারা বাধ্য হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে আছেন। শিক্ষা প্রতিষ্ঠানে তো ওইভাবে আসলে থাকার ব্যবস্থা নেই, বেঞ্চের উপর বা ফ্লোরে তারা ছেলে বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্টে রাত যাপন করছেন, দিন যাপন করছেন, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে ক্লাস শুরু করা যাচ্ছে না, এই বানবাসী মানুষ সরে পড়ছে না, এই কারণে। এই হচ্ছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের। এদিকে কুমিল্লায় বন্যায় ক্ষতির ধরন দেখে সহায়তা দেবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। যাদের মাথা গোঁজা ঠাঁই নেই, আগে তাদের সহযোগিতা করার কথা জানিয়েছেন কর্মকর্তারা। এরই মধ্যে জেলা প্রশাসনের কাছ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়েছেন তারা। এদিকে ফসল নষ্টের কারণে প্রণোদনা এবং বিনামূল্যে সার, বীজ দেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ভারত থেকে আসা ঢল আর টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার মুখে পড়ে কুমিল্লা। ব্যাপক ক্ষতির শিকার হয় 14 উপজেলা।
অনেকের ঘর ধসে গেছে, বিস্তীর্ণ জমি তলিয়ে নষ্ট হয়েছে বিপুল ফসল। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের হিসাবে বন্যায় ৮২,৭৫৫টি ঘরের ক্ষতি হয়েছে। এর মধ্যে ৮,৬৫৫টিরই অস্তিত্ব নেই। সবচেয়ে বেশি ১৬,০০০ ঘর ক্ষতিগ্রস্ত হয় বুড়িচংয়ে। আবাস হারিয়ে কেউ থাকছেন আশ্রয় কেন্দ্রে, কেউ আত্মীয়র বাড়িতে। যেদিন বাঁধ ভাঙছে সেদিন ঘর ভাঙছে, মনে করেন খাট ভাঙছে, এরপরে ফ্রিজ ভাঙছে, সব কিছু ভাঙছে, মালাবান সব শেষ। দিলে সহযোগিতা করলে আমি গড়টা উড়াইতাম, আজি পুত্রে লিয়ে বাঁচতাম চাই দূরে। ক্ষতির ধরন বিবেচনায় পর্যায়ক্রমে সবাইকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। তারা এরই মধ্যে জেলা প্রশাসনের কাছ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়েছে। আমরা সরকারের কাছে প্রতিবেদন দিয়েছি এবং আপনার যারা দাতা সংস্থা যারা আছে, ইউএনডিপি, ডব্লিউএফপি, তারপর বিভিন্ন এনজিওস যারা আছে তারাও কাজ করছে, তারা অ্যাসেসমেন্ট ফিল্ড লেভেলে করছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করছি যে আমরা পুনর্বাসনের কার্যক্রম শুরু করব। কৃষি বিভাগের হিসাব বলছে ৬৩,০০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বন্যায়। কৃষককে বিনামূল্যে সার বীজ প্রণোদনা দেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে যারা বেশি ক্ষতিগ্রস্ত তারাই আগে সহায়তা পাবেন। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, যেসব এলাকায় বন্যা হয় নাই, বন্যা আক্রান্ত হয় নাই, সেসব এলাকাতে অনেক কৃষকের কাছে কিন্তু বাড়তি চারা আছে। তো আমরা সমন্বয় করে দিচ্ছি, সেখান থেকে অনেকে চারা এনে রোপণের ব্যবস্থা নিচ্ছে। তো এখন তাড়াতাড়ি পানিটা সরা দরকার, তাহলে আমরা চারাটা রোপণ করতে পারব। কুমিল্লায় বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে ৩,০০০ কোটি টাকার বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভয়াবহ বন্যায় এবার বড় ক্ষতির মুখে পড়েছে নোয়াখালী ও ফেনীর ১,৬২৯টি শিক্ষা প্রতিষ্ঠান। নষ্ট হয়ে গেছে অবকাঠামো, ক্ষতিগ্রস্ত হয়েছে টেবিল চেয়ার সহ সব আসবাবপত্র। এ অবস্থায় স্কুলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় কোমলমতি শিশুরা। তবে কর্মকর্তারা জানিয়েছেন, পানি নেমে গেলেই স্কুলগুলোকে পাঠদানের উপযোগী করে ব্যবস্থা নেওয়া হবে। ৩ সপ্তাহ পরেও জলাবদ্ধ নোয়াখালীর বিভিন্ন এলাকা, তলিয়ে আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। যেগুলো উঁচু জায়গায় সেগুলো ব্যবহার হচ্ছে আশ্রয় কেন্দ্র হিসেবে। এই অবস্থায় স্কুলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় শিক্ষক শিক্ষার্থীরা। কবে আমাদের বিদ্যালয়ের পাঠদান শুরু হবে, লেখাপড়া শুরু হবে, সামনে আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা। স্কুলে মানুষ আশ্রয় কেন্দ্র নিয়েছে, তাই আমরা স্কুলে যেতে পারি না, স্যাররা স্কুল খুলতে পারতেছে না। বাড়িতে থাকার উপযুক্ততা নাই, মানে এখনো বাড়ির ভিতরে হাঁটু পরিমাণ পানি। এখন তারাও স্কুল থেকে যাচ্ছে না, আমরাও আসলে জোর করেও তাদেরকে করতে পারতেছি না। এবারের বন্যায় জেলার ৭৬৩টি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো, আসবাব ও বইপত্র নষ্ট হয়ে গেছে। পানি নেমে গেলে ১ সপ্তাহের মধ্যে পাঠদান শুরুর আশা শিক্ষা কর্মকর্তার। শিক্ষা অফিসারদের সাথে যোগাযোগ করে ওনাদেরকে নির্দেশনা দিয়ে দিছি, যাতে বন্যার পানি নেমে গেলে বা আশ্রয় যারা নিয়েছে তারা যত আশ্রয় কেন্দ্র ছেড়ে দিলেই প্রতিষ্ঠানগুলোকে শ্রেণী কার্যক্রম উপযোগী করে যত দ্রুত সম্ভব শ্রেণী কার্যক্রম যাতে শুরু করা হয়। ফেনীতে পাঠদানের অনুপযোগী ৮৬৬টি শিক্ষা প্রতিষ্ঠান। দ্রুত সময়ে সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্ন করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছেন শিক্ষকরা। ল্যাপটপ, প্রিন্টার, রেজিস্টার খাতা, রিসিট বই ইত্যাদি নষ্ট হয়েছে এবং ভবনগুলোর অন্যান্য আসবাবপত্র নষ্ট হয়েছে। শত শত বই ক্ষতিগ্রস্ত হয়েছে, ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার আসবাবপত্র ফার্নিচার ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সেমি পাকা ভবনগুলো, মাঠের ক্ষতি সব মিলিয়ে ক্ষয়ক্ষতি আমরা এই পর্যন্ত নিরূপণ করে পেয়েছি 29,89,00,000 টাকা। আমরা ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ক্ষয়ক্ষতির এই তথ্য আমরা প্রেরণ করেছি। চাহিদা পাওয়া মাত্র আমরা মেরামত কাজ শুরু করব। সামনেই বার্ষিক পরীক্ষা। এই অবস্থায় সংস্কার শেষে দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করা না গেলে ছেলেমেয়েদের পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন শিক্ষক অভিভাবকরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌলভীবাজারের বড়লেখায় 2 দফা বন্যায় রোপা আমনের বীজতলা সময় মতো প্রস্তুত হয়নি। এতে আবাদে চরম সংকট দেখা দিয়েছে চারার। দুর্দিনে কৃষকের পাশে দাঁড়িয়েছে দাসের বাজার উচ্চ বিদ্যালয়। খেলার মাঠে প্রায় 3 বিঘা জুড়ে আমনের বীজ বপন করা হয়, যা কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। সম্প্রতি মৌলভীবাজারের বড়লেখায় বন্যার পানিতে তলিয়েছিল ঘরবাড়ি, ফসলি জমি।
অনেক জায়গা থেকে দীর্ঘদিনেও নামেনি পানি। বীজতলার জমি পানিতে তলিয়ে থাকায় আমনের চারা তৈরি নিয়ে দুশ্চিন্তায় পড়েন কৃষকরা। তবে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে পানি ওঠেনি। এর মধ্যে দাসের বাজার উচ্চ বিদ্যালয় একটি। সেই সুযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষকদের কথা চিন্তা করে খেলার মাঠে আমনের বীজ বপনের উদ্যোগ নেন। প্রায় 3 বিঘা জমিতে কৃষি অধিদপ্তরের সহযোগিতায় বীজতলা তৈরি করা হয়। হালি নিয়ে চিন্তা করা লাগবে না কৃষকরা এখান থেকে হালি নিয়েই এই তাদের কাজ শুরু করতে পারবে। সেজন্য আমি তাদেরকে শনাক্ত করে দিয়েছি এই বীজতলা। বিনামূল্যে চারা বিতরণ করায় খুশি কৃষকরা। এরই মধ্যে জমিতে রোপণের কাজ শুরু করেছেন। এলাকাবাসীর পক্ষ থেকে আমরা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য এবং কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য। রোয়ার মতো কোনো জায়গাত কোনো আলি এক গোছাও নাই যে একটা গোছা মারতাম। এখন আমরা সারে আমরা আলি ফালাইয়া আলি দিছই, এখানে আমরা অত্যন্ত খুশি হয়েছি। কৃষি বিভাগের তথ্যমতে বিতরণ করা চারা দিয়ে 34 মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। এক্ষেত্রে স্কুলের উদ্যোক্তাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের কৃষি বিভাগ যাতে এই ধরনের উদ্যোগ আরও গ্রহণ করতে পারে সেই জন্য আমি কৃষি অফিসারদেরকে আরও অনুরোধ করব। চারা তোলা শেষ হলে মাঠটি আবারও খেলাধুলার উপযোগী করা হবে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিত্যপণ্যের বাজারে অস্বস্তি বাড়াচ্ছে ডিমের দাম। ব্যবসায়ীরা বলছেন আমদানি কমে যাওয়া, বন্যা, মুরগির খাবারের দাম বৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে কমে গেছে ডিমের উৎপাদন। তদারকি না থাকলেও বাজার আরও অস্থির হওয়ার আশঙ্কা দেখছেন ক্রেতারা। কিছুদিন ধরেই ডিমের বাজারে দাম বাড়ার প্রবণতা। মুন্সিগঞ্জের আড়তে ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে 153 টাকায়। সেই ডিম খুচরা বাজারে বিক্রি হচ্ছে 160 টাকায়। বিক্রেতাদের দাবি ডিমের উৎপাদন কম, পাশাপাশি ঢাকার সিন্ডিকেটের কারণে বেড়েছে দাম। বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো আছে, ওরা মূলত দামটা নিয়ন্ত্রণ করে। আর বিশেষ করে তেজগাঁও যেই ডিমের সমবায় সমিতি আছে, ওরা মূলত দামটা নির্ধারণ করে। একই পরিস্থিতি কিশোরগঞ্জেও। বিক্রেতারা বলছেন মুরগির খাবার সহ আনুষঙ্গিক খরচ বাড়ার প্রভাব পড়েছে উৎপাদনে, তাই বেড়েছে ডিমের দাম। খামারের ডিমের দাম বেশি, খাবারের দাম বেশি, ওষুধের দাম বেশি। আমরা খুচরা মূল্য বিক্রি করতেছি ৫-৫০ টাকা। পাবনায় ডিম ব্যবসায়ীরা বলছেন বন্যায় মারা পড়েছে লক্ষাধিক মুরগি, সঙ্গে বিদ্যুতের লোডশেডিং এর প্রভাব পড়েছে খামারের উৎপাদনে। গরমের অবস্থা খারাপ, লোডশেডিং হচ্ছে, কারেন্টের লোডশেডিং হচ্ছে, লোডশেডিং এ মুরগির ডিম কমে যাচ্ছে। বগুড়ায় পাইকারিতে ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকায়। খুচরায় বিক্রি হচ্ছে 2 থেকে 4 টাকা বাড়তি দামে। ক্রেতারা বলছেন সঠিক তদারকি না থাকলে বাজারে অস্থিরতা বাড়তে পারে। বাজারে ঠিকমতো মনিটরিং এ কেউ নেই। এতক্ষণ প্রায় 1 ঘন্টা যাবত বাজারে ঘুরলাম, কোনো ওইরকম সবকিছুরই দাম একটু বেশি, গরিব মানুষের নাগালের বাইরে। রাজশাহী ও লক্ষ্মীপুরে ফার্মের মুরগির ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। চট্টগ্রাম ও বরিশালে বিক্রি হচ্ছে 160 টাকায়। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশালে 15 বছর ধরে বন্ধ অবস্থায় মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজার কেন্দ্র। টাইলসের গুদাম হিসেবে ভাড়া দেওয়া হয়েছে কেন্দ্রটি। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে অব্যবহৃত অবস্থায় নষ্ট হচ্ছে আসবাবপত্র সহ মূল ভবন। আড়তদাররা জানিয়েছেন অতিরিক্ত ভ্যাট আরোপ সহ সহায়ক পরিবেশ না থাকায় কেন্দ্রটি নিয়ে আগ্রহ হারিয়েছেন ব্যবসায়ীরা। পাইকারি মৎস্যবাজার কেন্দ্র গড়ে ওঠে, তবে নানা জটিলতায় 21 বছর পর 2007 সালে শুরু হয় কেন্দ্রের কার্যক্রম। এরপরও 2 বছরের মধ্যে 2009 সালে কেন্দ্রটির বিষয়ে আগ্রহ হারান মাছ ব্যবসায়ীরা। তাদের দাবি, সরকারি অবতরণ কেন্দ্রটিতে অতিরিক্ত ভ্যাট আরোপের পাশাপাশি পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে ব্যবসা স্থানান্তর করা হয়েছে। সরকার যে ব্যাট বইছে, এই ব্যাটে আমাদের যে পার্টি আছে তারা এই ব্যাট দিয়ে মাছ আনতে পারতেছে না, অন্য অন্য জায়গায় চলে যেতে, যে মাছটা আসেই না আমাদের পরিচয়। এই এক কষ্ট। আর যে সরকার যে বিএফডিসি মার্কেটটা আমাদের দেশে জায়গা হলে সীমিত জায়গা। 21 বছর ধরে অব্যবহৃত অবস্থায় ডরমিটরি ভবন, অফিস, আড়ত শেড, বরফকল, গভীর নলকূপ, হিমঘর, গাড়ি পার্কিং স্টেশন সহ নানা সরঞ্জাম। 2015 সালের দিকে 2টি টাইলস কোম্পানির গুদাম হিসেবে ভাড়া দেওয়া হয় অবতরণ কেন্দ্রটি। আমরা এটা ধরে রাখার জন্য প্রধান কার্যালয় থেকে যোগাযোগ করে চিঠি লেখালেখি করে আমরা টাইলসের গোডাউন হিসেবে ভাড়া দিছি মন্ত্রণালয়ের অনুমোদন করবে, এবং ওখান থেকে যে রাজস্বটা আসতেছে আমরা যে জনবল আছি তাদের বেতন ভাতাতে দিয়ে আমরা গভর্নমেন্টকে
রাজস্ব আয় দিতে পারি। মৎস্য অবতরণ কেন্দ্রটির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পোর্ট রোডে নতুন করে যে মৎস্যের আড়ত চালু হওয়ার কারণে সেখানকার অবতরণ কেন্দ্রটাই সচল আছে। তো এই অবতরণ কেন্দ্রটি সচল করা যায় কিনা বা এটা কি পর্যায়ে আছে এটা সংশ্লিষ্ট বিভাগকে আমরা অবহিত করব। বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্রটি থেকে চালুর 2 বছরে রাজস্ব আদায় হয় গড়ে প্রায় 2 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে বায়েজিদ বোস্তামি শাখার কর্মী সভা হয়েছে চট্টগ্রামে। সকালে অক্সিজেন মোড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের মহানগর আমির শাহজাহান চৌধুরী। সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নিজেদের মধ্যে বিশৃঙ্খলা করলে তৃতীয় কোনো পক্ষ সব অর্জন ভুলুণ্ঠিত করে দিতে পারে বলেও জানান তারা। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর বেড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা বইয়ের বিক্রি। পুরনো অনেক বই পুনঃমুদ্রণ করে বাজারে আনছেন প্রকাশকেরা। তরুণ পাঠকদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাজনীতি ও ইতিহাসের বইয়ের কাটতি বাড়ার বিষয়টি আশা দেখাচ্ছে প্রকাশকদের। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে সবার আগ্রহের কেন্দ্রে চলে এসেছেন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ। বাজারে বেড়ে গেছে তার লেখা বইয়ের চাহিদাও। ডক্টর ইউনূসের লেখা বইয়ের বেশিরভাগই পুনর্মুদ্রণ করে বাজারে এনেছেন প্রকাশকেরা। কয়েক দশক আগে প্রকাশিত বইগুলো আগস্ট মাসে পুনর্মুদ্রণ করে প্রকাশনা সংস্থাগুলো। দেখা যেত মেলাতে বেশি সেল হচ্ছে, এখানেও থাকতো আড়ালে রয়ে গেছিল আর কি, এখন বেশি সেল হচ্ছে। ডক্টর ইউনূস স্যারের বই তো আমাদের আগে থেকে সেল হয়, তবে এখন হচ্ছে একটু চাহিদাটা একটু বেশি। নবীন থেকে শুরু করে প্রবীণ সব বয়সী মানুষই আছেন ডক্টর ইউনূসের লেখা বইয়ের ক্রেতার তালিকায়। বিশ্ববরণ্য এই ব্যক্তিত্বকে গভীরভাবে জানতে আগ্রহী তারা। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখলাম যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বইগুলো নেই, তো স্বাভাবিকভাবে এখন মানুষ আগ্রহী, মানুষ এগুলো পড়তে চাচ্ছে এবং আমরা অনেকদিন ধরে কিন্তু এই বইগুলো পাইনি। যেহেতু বইগুলো আগে ছিল না কিন্তু নতুনভাবে আসতেছে, তো এখন আমাদের দায়িত্ব হচ্ছে ওই বইগুলো পড়া, ওই বইগুলো পড়ে মানে সত্য যাচাই করা। ডক্টর ইউনূসের বইয়ের পাশাপাশি বেড়েছে রাজনৈতিক ইতিহাসের বই বিক্রিও। পুরাতন বইয়ের নতুন করে বাজারে চাহিদা বাড়ার প্রবণতাকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রকাশক বিক্রেতারা। যেগুলো বইগুলো বেরিয়েছে নতুন নতুন এবং আগের বইগুলো আমরা একসঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বই বলেই আমাদের গুগলে ফেসবুকে আমরা প্রমোট করেছি। পরিবর্তিত পরিস্থিতিতে এবং রাজনৈতিক পরিবর্তন যে মানুষের আকাঙ্ক্ষা, আমরা চাই যে মানুষ জেনে শুনে পড়ুক, তাইলে আমাদের ভবিষ্যৎ সমৃদ্ধ হবে। ডক্টর ইউনূসের নিজের লেখা বইয়ের পাশাপাশি তাকে ও তার কর্ম নিয়ে বই লিখেছেন অন্যান্য লেখকেরা। বাংলাদেশের বিভিন্ন প্রকাশনীর পাশাপাশি বিভিন্ন দেশের নামিদামি প্রকাশনা সংস্থা থেকে বের হয়েছে এসব বই। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মেহেরপুরের গাংনীতে বোমা সাদৃশ্য দুটি বস্তু, কাফনের কাপড় ও প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার গোপালনগর গ্রামের বটতলা মোড় এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপালনগর মোড়ে এলাকার রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের মুদি দোকানের সামনে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমার মতো বস্তু ও কাফনের কাপড় রাখা ছিল। পাশের চা দোকানি আরশাদ আলী প্রথমে দেখে গাংনী থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ বোমা সাদৃশ্য বস্তু, কাফনের এক টুকরো কাপড় ও একটি চিরকুট উদ্ধার করে। তবে কে বা কারা এসব পাঠিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে রাজনৈতিক কারণে এসব পাঠানো হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। একাদশ শ্রেণীর ক্লাস শুরুর 1 মাস পার হলেও বই পায়নি শিক্ষার্থীরা। 5 বিষয়ের বইয়ের পাণ্ডুলিপি এখনও চূড়ান্ত হয়নি, ফলে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এনসিটিবি বলছে দ্রুত সময়ের মধ্যে বই ছাপানো শুরু হবে। প্রতি বছর উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিভাগভিত্তিক বইগুলো ছাড়া 5টি বিষয়ের বই এনসিটিবি থেকে ছাপিয়ে বাজারে ছাড়া হয়। পরে এসব বই কিনে নেয় শিক্ষার্থীরা।
গত ৮ আগস্ট থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণীর ক্লাস, কিন্তু এখন পর্যন্ত বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলা ভাষণ এবং ইংরেজি ভাষণ ছাপানো হয়নি। এসব বই ছাড়াই চলছে ক্লাস। শিক্ষার্থীরা বলছে এতে করে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে। 1 মাস হয়ে গিয়েছে, কিন্তু এখনো আমরা বাজারে বই অ্যাভেলেবেল না, তাই আমাদের পড়া পিছিয়ে যাচ্ছে। দ্রুত বইটা যাতে প্রকাশিত হয় সেই আশা করছি। শিক্ষকরা বলছেন আগের বই দিয়ে ক্লাস চালানো হলেও শিক্ষার্থীরা বাসায় পড়তে পারছে না, তাই দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হোক। এই বইগুলো মূলত শিক্ষকরা আগের যে সিলেবাসটা, যে কারিকুলাম আছে সেটা ধরে আপাতত আগাচ্ছে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে সরকার যদি খুব দ্রুত একটা ব্যবস্থা নেয় আমাদের জন্য এবং শিক্ষার্থী উভয়ের জন্য আমাদের ভালো হয়। এদিকে 5টি বিষয়ে 31 লাখের মতো বই ছাপানো হবে। দরপত্র হলেও এখনো পাণ্ডুলিপি চূড়ান্ত করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তবে দ্রুততম সময়ের মধ্যে পাণ্ডুলিপি পরিমার্জন করে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বোর্ড। তো জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে যেন যথাযথ যার যে ভূমিকা, যার যে অবদান, সেটা যথাযথভাবে আছে কিনা সেটা নিয়ে একটা পরিমার্জন চলছে। সেই পরিমার্জনের কাজটা হয়ে গেলেই আমরা এই বইগুলি, আমরা ইন্টারমিডিয়েটের বইগুলিও আমরা যেটা এনসিটিভির মাধ্যমে প্রণীত হয় সেগুলো আমরা প্রকাশকদের কাছে দিব। একাদশ শ্রেণীতে এবার 13 লাখের মতো শিক্ষার্থী ভর্তি হয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরার ভোমরার সীমান্ত থেকে 11টি স্বর্ণের বারসহ জাকির হোসেন নামের একজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিজিবির অধিনায়ক আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীদাড়ি সীমান্তে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই চোরা কারবারিকে আটক করে তারা। পরে তাকে তল্লাশি করে 11টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন 1 কেজি 483 গ্রাম। এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় 1 কোটি 7 লাখ টাকা। এই ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা করে আটককৃত ব্যক্তিকে পুলিশে হস্তান্তর করা হয়। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প সহ কয়লাভিত্তিক সব বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প বাতিল ও শতভাগ নবায়নযোগ্য জ্বালানির দাবিতে বাগেরহাটের মোংলায় নৌ র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসূচির আওতায় সুন্দরবন সংলগ্ন মোংলা উপজেলার পশুর নদীর পাড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন। প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে কয়েকশো নারী পুরুষ এতে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, কয়লা নির্ভরতার অবসান কেবল পরিবেশের জন্যই নয়, সুন্দরবন অঞ্চলের জনস্বাস্থ্য এবং আর্থসামাজিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। 2035 সালের মধ্যে এশিয়া থেকে কয়লা ভিত্তিক জ্বালানি প্রকল্প তুলে দিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করার দাবি তোলেন তারা। এই ছিল সমগ্র বাংলাদেশে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।